সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ, সবার প্রতি মৈত্রী পোষণ করছি, সবাইকে পুণ্যদান করছি। আপনারা অনেকে জানেন তথাগত বুদ্ধ অর্থাৎ বুদ্ধাঙ্কুর বোধিসত্ত্ব রাজকুমার সিদ্ধার্থ যে সম্বোধি প্রাপ্ত হয়েছিলেন বৈশাখী পূর্ণিমার তিথিতে, বুদ্ধত্ব লাভের পরপর তিনি কি প্রাপ্তি, আমরা যেটাকে এখন বুদ্ধগয়া বলছি, সে সময়ে যেটাকে বলা হতো উরুবেলা, নরঞ্জনা নদীর তীরে অবস্থিত যে উরুবেলা, এই নরঞ্জনা নদীর তীরে অবস্থিত যে বোধিবৃক্ষ মূলে তিনি যে বজ্রাসনে বসেছিলেন, যেখানে বসে তিনি সম্বোধি প্রাপ্ত হয়েছিলেন, তিনি কি সেটা সম্বোধি প্রাপ্তির পরপর তিনি সে স্থান ত্যাগ করেছিলেন? কি হয়েছিল? এই বিষয়টা নিয়ে এবার ধারাবাহিক একটু সারসংক্ষিপ্ত আলোচনা করব পর্যায়ক্রমে। সপ্ত মহাস্থান বন্দনা গাথা আপনারা অনেকে জানেন, শুনেছেন। অটমাং বুদ্ধিপাল্লাং তাং দ্বিতীয়া মানিমিসাম পিছা। এখানে 7 সপ্তাহ কোন কোন স্থানে তিনি অতিবাহিত করেছেন সেই কথাগুলো, সে স্থানগুলির নামই বলা হয়েছে। প্রতি স্থানে 1 সপ্তাহ করে কাটিয়েছিলেন, 7 সপ্তাহ কাটিয়েছিলেন সম্বোধি প্রাপ্তির পরে। কি দাঁড়ালো? অর্থাৎ সম্বোধি প্রাপ্তির পরে বা 2-1 দিন পরে, 2-4 দিন পরে কিন্তু তিনি সে স্থান ত্যাগ করেননি। 49 দিন তিনি সে বুদ্ধিবৃক্ষকে কেন্দ্র করে আশেপাশে 7টি স্থানে তিনি অতিবাহিত করেছিলেন এবং প্রত্যেক স্থানে তথাগত বুদ্ধ 1 সপ্তাহ করে, টানা 1 সপ্তাহ করে অতিবাহিত করেছিলেন। সেখানেও কথা আছে, শুয়ে বসে দাঁড়িয়ে সময় কাটান। কি করে সময় কাটিয়েছেন 1 সপ্তাহ করে সেটার বর্ণনাও আছে, এবং সেই সময়গুলোতে কোন স্থানে কি ঘটনা সৃষ্টি হয়, ঘটে যায়, তারও ব্যাখ্যা আছে, যা অনেক কিছু আপনাদের অজানা, আমাদেরও অজানা। তো সেই বিষয়গুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে। তো প্রত্যেকবার একটি করে বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে প্রথমটা হচ্ছে পাটামাং বুদ্ধিপাল্লাং থাং। বুদ্ধত্ব প্রাপ্তির পরের সপ্তাহ 7 দিন একটানা তিনি কাটিয়েছিলেন যে স্থানে বসে সম্বোধি প্রাপ্ত হয়েছিলেন, বুদ্ধিপালঙ্কে বজ্রাসনে, সেখানে সেই স্থানেই তিনি পরবর্তী 1 সপ্তাহ টানা তিনি অবস্থান করেছিলেন। কিভাবে করেছিলেন? বুদ্ধের ধর্মের যে মূল যে নির্যাস, যেটা না বুঝলে, যেটার নাগাল না পেলে পরে বুদ্ধের দর্শনকে বোঝা হয় না, জানা হয় না। প্রতীত্য সমুৎপাদন নীতি অর্থাৎ কার্যকারণ নীতি, কজ অ্যান্ড এফেক্ট, সারা বিশ্বময় যে দর্শনকে উদারভাবে গ্রহণ করেছে, করতে বাধ্য হয়েছে, সেটি হচ্ছে সেই কালজয়ী সৃষ্টি, প্রতীত্য সমুৎপাদন নীতি। দ্বাদশ নিদানও বলা হয়, কার্যকারণ নীতিও বলা হয়। বিজ্ঞানীরা এটাকে কজ অ্যান্ড এফেক্ট হিসেবে জানেন। সেটা কি? শুধু নামগুলো নেব। আবিজ্জা পাচ্ছায়া সাংকারা, সাংকারা পাচ্ছায়া অভিয়ানা, অভিয়ানা পাচ্ছায়া নামরূপা, নামরূপা পাচ্ছায়া সালায়াতানা, সালায়াতানা পাচ্ছায়া পাস্য, পাস্য পাচ্ছায়া বেদানা, বেদানা পাচ্ছায়া তান্না, তান্না পাচ্ছায়া উপাদানা, উপাদানা পাচ্ছায়া ভাবা,
ভাবা পাচ্ছায়া জাতি, জাতি পাচ্ছায় যারা, ব্যাধি মারানা সুগা পারি দেওয়া। এই যে কথাগুলো শুনলেন, বইপত্র সময় সুযোগ হলে ঘেঁটে ঘুটে দেখবেন। সেখানে বলা হয়েছে কোত্থেকে কি হচ্ছে, একটার সাথে একটা যে প্রবাহ, একটার সাথে আরেকটার যে লিঙ্ক আপ আছে, কোত্থেকে কি হয়, এটা হলে এটা হয়, এটা না হলে এটা হয় না, একটা আরেকটার সাথে লিঙ্ক আপ, একটা চেইন প্রবাহ একটা। বুদ্ধ বলছেন আবিদ্যা পাচ্ছায়া সংকারা, অবিদ্যা থেকে সংস্কার, অর্থাৎ অবিদ্যা প্রত্যয় হতে সংস্কারের উৎপত্তি। এবার আপনাকে জানতে হবে অবিদ্যা কি, সংস্কার কি। তো সে ব্যাখ্যায় তো আমি যাব না, সে দ্বাদশ নিদান নিয়ে পরবর্তীতে একটি আলাদা আলাদাভাবে সারসংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আজকে অসম্পূর্ণভাবে শুধু বলছি, শিরোনামগুলো নাম নিচ্ছি। তিনি এই যে এক রাতে তো 3 জাম, প্রথম জাম, মধ্যম জাম, শেষ জাম। প্রথম জাম তিনি এই প্রতীত্য সমুৎপাদ এটাকে আবার পর্যালোচনা করলেন। তিনি যে সম্বুদ্ধিপ্রাপ্ত হলেন, যে প্রতীত্য সমুৎপাদ নীতি তিনি দর্শন করলেন, জ্ঞাত হলেন, তিনি এটাকে আবার ভালো করে পর্যালোচনা করলেন, আবার পর্যালোচনা করলেন। প্রথম জামে করা যখন শেষ হলো অনুলোমভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, মধ্যম দ্বিতীয় জামে অনুলোম প্রতিলোম, মানে শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু, ধরুন 1 থেকে 12, 12 থেকে 1, অনুলোম প্রতিলোমভাবে আবার সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে তিনি পর্যালোচনা করে 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 দ্বিতীয় জাম অতিবাহিত করলেন। মনে রাখবেন, এতটুকুর জন্য কিন্তু তিনি বিশ্রাম নেননি কিংবা তিনি ঘুমাননি। তারপর তৃতীয় জাম বা শেষ জাম আবার তিনি অনুলোম প্রতিলোমভাবে এই দ্বাদশ নিদান, এই প্রতীত্য সমুৎপাদন নীতিকে অনুলোম প্রতিলোমভাবে আবার পর্যালোচনা করলেন, বারবার পর্যালোচনা করলেন। কেন করলেন? বারবার একটু যাচাই বাছাই করে নিচ্ছিলেন যে যে জ্ঞান আমি লাভ করলাম সেখানে কোনো ধরনের আমার চ্যুতি বিচ্যুতি আছে কিনা, আমার অজ্ঞাত কিছু আছে কিনা, আমার ভুল আছে কিনা। যদিও বা সম্বুদ্ধিপ্রাপ্ত জ্ঞানে ভুল থাকার কথা না, তিনি এত দীর্ঘ পারমির পথ অতিক্রম করে অবশেষে সীমাহীন ত্যাগের মাধ্যমে, কল্পনার অতীত ত্যাগের মাধ্যমে, জন্ম প্রবাহ মধ্য দিয়ে আসা এই যে তিনি সমাপ্তি টানলেন, সমাপ্তি টানতে পেরে যে অর্জন তিনি করলেন, তিনি সেটাকে আবার এই রহস্যকে সমস্ত রহস্যের এই যে চেইন প্রবাহ, সেটাকে তিনি অনুলোম প্রতিলোমভাবে শেষ জামবধি পর্যালোচনা করলেন। এই প্রথম সপ্তাহ পাটামাং বুধি পাল্লাংতাম, এই প্রথম সপ্তাহ 7 দিন টানা অবিরত দিবারাত্রি তিনি ধ্যানাসনে বসে, পদ্মাসনে ধ্যানাসনে বসে এই প্রতীত্য সমুৎপাদকে পর্যবেক্ষণ করেছিলেন অনুলোম প্রতিলোমভাবে। এভাবে 7 দিন তিনি কাটিয়েছিলেন এবং 7 দিন কাটানোর পরে তিনি একটি পৃথিবীময় উদান গাথাও তিনি আবৃত্তি করেছিলেন। চিত্ত প্রবাহ থেকে, চিত্ত থেকে উৎপন্ন যে বিমুক্তির উচ্ছারিত যে প্রতিধ্বনি, এই প্রতীত্য সমুৎপাদ দর্শনের যে প্রীতি অনুভব, মহানন্দ, পরমানন্দ, তিনি একটি উদান গাথার মাধ্যমে সেটা প্রকাশ করেছিলেন। আমি আরও খুব বেশি গভীর আলোচনায় গেলাম না। প্রথম সপ্তাহ এটুকু জেনে রাখেন যে বুদ্ধ প্রতীত্য সমুৎপাদন নীতি এটাকে তিনি পর্যবেক্ষণ করে, ওই যে অনুলোম তো বলেছি, আবিদ্যা পাচ্ছায়া সংকারা, প্রতিলোমটা কীরকম? ওই যে বলা হলো না, অবিদ্যা প্রত্যয় হেতে সংস্কার উৎপত্তি হয়, এরকম তো। তার বিপরীত প্রতিলোম হচ্ছে আবিদ্যা নিরোধা
আবিজা নিরোধ, সাংকারা নিরোধ, সাংকারা নিরোধ, বিয়ানা নিরোধ, বিয়ানা নিরোধ, নামারূপা নিরোধ, নামারূপা নিরোধ, সালায়াতানা নিরোধ। অর্থাৎ ওই যে অবিদ্যা থেকে সংস্কারের উৎপত্তি, তাহলে অবিদ্যার নিরোধে সংস্কারের নিরোধ, সংস্কারের নিরোধে বিজ্ঞানের নিরোধ, বিজ্ঞানের নিরোধে নামরূপের নিরোধ, এটাকে প্রতিলোম বলা হয়। এভাবে তিনি বারবার পর্যবেক্ষণ করেছিলেন। তো এই আজকের এই আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে দ্বিতীয় সপ্তাহ কিভাবে কাটিয়েছিলেন সে আলোচনা নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সবাই সুখ শান্তিতে সুখী শান্তিতে থাকবেন, অন্যের কাছে সে প্রার্থনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি।